মহসিন রশিদ সাহেব একটু আগে বলেছেন রাষ্ট্রপতি ইজ অ্যান ইনস্টিটিউশন। সঠিক, রাষ্ট্রপতি অবশ্যই ইনস্টিটিউশন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে। আপনাদের মনে থাকার কথা যে এই চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদমবুসি করতে পারবো না। তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদমবুসি না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ, তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে? তো সেই ইনস্টিটিউশন তো নাই। এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপ্পুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, বর্তমান সরকার বিবেচনা করবেন, এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন। আমি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব। আচ্ছা, এই সংবিধান আমাদেরকে গত 53 বছরে কি দিয়েছে? আমি ওখান থেকে শুরু করব। এই সংবিধান গত 53 বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে, শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে। এই সংবিধান আমাদেরকে 1973 সালের নির্বাচনে কারচুপি দিয়েছে। আপনারা হয়তো ভুলে গেছেন, যারা তরুণ তারা জানেন না, আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। 1973 সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান 1973 সালে। এটা যেন আপনারা ভুলে না যান। আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন, আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন, শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্যে 15 বছর সময় লেগেছে। শেখ মুজিবুর রহমান 3.5 বছরে একদলীয় শাসন করেছিলেন। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, তিনি যদি 15 বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হতেন। এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না। এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন ব্যক্তির ব্যক্তি বন্দনার দলিল। এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তি বন্দনা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না। এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল। এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না, বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না। এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল। এবং এই সংবিধানে বর্তমানে যে অবস্থাটা হয়েছে, আপনি চিন্তা করে দেখেন, এই সংবিধানে ডাবল পার্লামেন্ট। ওই যে একটু আগে আমাদের বক্তা একজন বলে গেছেন যে একই দিনে 600 জন পার্লামেন্ট মেম্বার, এটাই সিস্টেম এই সংবিধানে। এই সংবিধানে বলা হয়েছে সংবিধান অপরিবর্তনীয়। তার মানে আপনি পরবর্তী যারা আইন প্রণেতা আসবেন তাদের অধিকার আপনি হরণ করে ফেলছেন। পৃথিবীর কোথাও পরবর্তী যিনি আসবেন তার অধিকার আপনি হরণ করতে পারেন না, এই সংবিধানে আপনি হরণ করেছেন। এই সংবিধানে প্রধানমন্ত্রী অনন্তকাল ক্ষমতাসীন থাকবে, কারণ বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী তিনিই থাকবেন। তার মানে পরবর্তী প্রধানমন্ত্রী যদি না আসে তাহলে তিনি অনন্তকাল আজীবন থাকবেন। এই সংবিধানে ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেটা বাতিল করা হয়েছিল ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেটাকে আবার বাতিল করেছে প্রথমে কোর্ট দিয়ে এবং তারপরে সংবিধান দিয়ে। তাহলে কি আবার আপনি ফোর্থ অ্যামেন্ডমেন্টকে মেনে নিচ্ছেন? মানে বাংলাদেশে আবার বাকশাল প্রতিষ্ঠাকে আপনি মেনে নিচ্ছেন যদি আমি ফিফথ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিই। আমি একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে এতটুকু জানি, আর আইনগত ব্যাপার আব্দুর রহমান সাহেবরা বেশি জানবেন, মহসিন রশিদ সাহেবরা বেশি জানবেন। তো তাহলে এই সংবিধানে গণভোটের সুযোগ বাতিল করা হয়েছে। এই সংবিধানের একটা বিরাট অংশে আপনি হাত দিতে পারবেন না। হাত দিলে, একটু আগে আব্দুর রহমান সাহেব বললেন, হাত দিলে আপনার ফাঁসি হয়ে যাবে। তাহলে এমন একটি ডকুমেন্ট আপনি রাখবেন কি করে? আপনি তো টাইম বমের উপরে বসে আছেন এই সংবিধানে, এবং এই টাইম বমকে আপনি রাখবেন কেন? এটা রাখার আমি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে হচ্ছে যে এই সংবিধানকে রেখে দিতে চাচ্ছেন, কিংবা
ম্যাক্সিমাম এর একটা কি বলে সংস্কার করতে চাচ্ছেন এই সংবিধানের, কিন্তু এই সংবিধানের সংস্কারের সুযোগ আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি দেখতে পাই না। এই সংবিধানের সংস্কারের কোনো সুযোগ নাই। আরেকটি বড় কথা আমি বলতে চাচ্ছি যে এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে যে ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করা হয়েছে 1991 থেকে, তার আগেও ছিল। এটা প্রথমে এটা ছিল প্রেসিডেন্সিয়াল যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, তারপরে হয়ে গেল এটা পার্লামেন্টারি, এবং তারপরে আবার বাকশালের সময় এটা প্রেসিডেন্সিয়াল হয়ে গেল, আবার প্রেসিডেন্সিয়াল পরিবর্তন হয়ে গেল 91-এ, এটা হয়ে গেল পার্লামেন্টারি। তো আমি যদি ওয়েস্টমিনস্টার স্টাইলটাকে লাস্ট রাখি, এই ওয়েস্টমিনস্টার স্টাইলের যে গণতন্ত্র বাংলাদেশে এটা ব্যর্থ হয়েছে, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ এই ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র দিয়েই আপনি বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন। এটার সাহায্যেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। একের পর এক আপনি ভুয়া নির্বাচন করেছেন, এবং ভুয়া নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে একটি ভয়ানক, একটা এভিল ফ্যাসিস্ট গভর্নমেন্ট সে প্রতিষ্ঠা করতে পেরেছিল, যাকে এই ওয়েস্টমিনস্টার স্টাইলের মাধ্যমে সে করেছিল। তাহলে বাংলাদেশে বর্তমান অবস্থায় আমি ব্যক্তিগতভাবে একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে, একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে, হিস্ট্রির ছাত্র হিসেবে আমি মনে করি বাংলাদেশে এখন প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়ার সময় এসছে। কারণ প্রেসিডেন্সিয়াল ফর্মে যদি আমি ফিরে যাই এবং পার্লামেন্টের সাথে একটা চেক অ্যান্ড ব্যালেন্স রাখি, তাহলে নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ রহিত হবে বলে আমি বিশ্বাস করি। কিভাবে রহিত হবে? প্রেসিডেন্টের জন্য আমেরিকার মতো টার্ম ঠিক করে দিতে হবে। 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না, এটা পরিষ্কারভাবে বলে দিতে হবে। অনেকে 4 বছরের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে 5 বছরের পক্ষপাতী। কারণ বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশে 4 বছরের প্রেসিডেন্ট হয়ে বেশি কাজ করতে পারবেন না, একটু সময় দরকার। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 বছরের প্রেসিডেন্সিয়াল টার্ম থাকবে, 2 টার্মের বেশি কোনো ব্যক্তি প্রেসিডেন্ট থাকতে পারবে না, যেটা আমেরিকাতে আপনারা দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হবেন, জনগণ নির্বাচিত করবে। তাহলে পরে চুপ্পুর মতো লোক ইনস্টিটিউশন হতে পারবে না। যদি জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশে থাকতো, তাহলে আপনাদের মধ্যে একজনও কি বিশ্বাস করেন চুপ্পু বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারতো? চুপ্পুর স্ত্রী চুপ্পুকে ভোট দিত কিনা আমার সন্দেহ আছে, যদি সত্যিকার অর্থে বাংলাদেশে একটা ডাইরেক্ট ভোটে বাংলাদেশে ইলেকশন হতো। তো সুতরাং আমার ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট আমাদের করতে হবে। তার সঙ্গে আবার জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টই আমাদের লাগবে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। আপনাদেরকে আমি 2টো উদাহরণ দেই, আমার ভুল হলে যেখানে যারা বিজ্ঞ আইনজীবী আছেন তারা ঠিক করে দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাজেট তৈরি করে প্রেসিডেন্ট, এটা ওনার এক্সিকিউটিভ পাওয়ার যে তিনি বাজেট তৈরি করেন, কিন্তু বাজেট অনুমোদন করে কংগ্রেস। তিনি প্রণয়ন করলেন, কিন্তু কংগ্রেসে তাকে পাঠাতে হয় এটাকে অনুমোদন করবার জন্য। তাহলে কি চমৎকার চেক অ্যান্ড ব্যালেন্স আপনি দেখতে পাচ্ছেন। এবং কংগ্রেস সেই বাজেট অনুমোদন না করে ফিরিয়ে দিতে পারে হোয়াইট হাউসে, এবং হোয়াইট হাউসে ফিরিয়ে দিলে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয়। কারণ তখন বাজেট যদি পাস না হয় তাহলে ইন্টারিম বাজেট দিয়ে কাজ চালাতে হয়, বেতন কি করে দেবেন, এই ধরনের সমস্যা হয়েছে আমেরিকাতেও। কিন্তু এটা সমস্যা হলেও দুর্নীতি দূর করবার জন্যে এবং চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য এটা একটা প্রকৃষ্ট পন্থা। কাজে আমি মনে করি বাংলাদেশে এই ধরনের পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার বিভাজন হওয়া দরকার। একই রকম কাছাকাছি পদ্ধতি ফ্রান্সেও আছে, ফ্রান্সেও প্রেসিডেন্সিয়াল ফর্ম আপনারা জানেন, এবং টার্কিতেও আছে, টার্কিতেও প্রেসিডেন্সিয়াল ফর্ম। কাজেই এগুলো যারা এক্সপার্ট আছেন রাজনৈতিক দলগুলো, আমি মনে করি তারা এগুলো স্টাডি করবেন। আমেরিকা কিভাবে চলে, ফ্রান্স কিভাবে চলে, টার্কি কিভাবে চলে, এগুলো করে। টার্কিতে আবার আরেকটা নিয়ম আছে, কারণ সবসময় প্রেসিডেন্ট পদে যদি সরাসরি নির্বাচন হয় তাহলে তো 2 জন দাঁড়াবেন এমন কোনো কথা নাই, 5-6 জন দাঁড়িয়ে যাবেন প্রেসিডেন্ট হওয়ার জন্য। তখন বলা আছে যে 50% ভোট পেতে হবে। তো 50% ভোট অনেক সময় প্রথমবার পান না 50% ভোট, তখন প্রথম এবং দ্বিতীয় যে ব্যক্তি হন সেই 2 জনের মধ্যে আবার নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে যিনি বিজয় লাভ করেন তিনিই প্রেসিডেন্ট হন। তার মানে হচ্ছে যে প্রেসিডেন্টকে দেখাতে হবে যে তিনি মোট প্রদত্ত ভোটের অর্ধেকের বেশি ভোট পেয়েছেন, অর্থাৎ দেশের মেজরিটি লোক তাকে চায়। আমার মনে হয় বাংলাদেশেও এই ধরনের নিয়ম প্রযোজ্য হওয়া উচিত যে প্রথম নির্বাচনে যদি কেউ 50% না পান
তাহলে একটা দ্বিতীয় নির্বাচন হবে উইদিন 3 মান্থস আর উইদিন 2 মান্থস, এটা ঠিক করে নেবে সংবিধানে, এবং তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর একটা এক্সাম্পল দিই, এই যে আপনারা অ্যাম্বাসেডারদের দেখেন, আমেরিকান অ্যাম্বাসেডাররা বাংলাদেশে আসে, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, প্রেসিডেন্ট ইচ্ছা করলেই অ্যাম্বাসেডারকে পাঠাতে পারেন না। হ্যাঁ, তিনি নিয়োগ দেবেন, পছন্দ করলেন, তারপরে সিনেটে পাঠাতে হয়, সিনেটে তার একটা ইন্টারভিউ হয়, অ্যান্ড সিনেট অ্যাপ্রুভ করে যে এই অ্যাম্বাসেডারকে সে নেবে কি নেবে না। তাহলে আপনি ক্ষমতার ভারসাম্য দেখতে পাচ্ছেন। তার মানে যে বাংলাদেশে যে এক ব্যক্তির ভয়ানক যে একটা ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি, এখান থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমের মধ্যে যেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট হচ্ছে বেস্ট পন্থা বাংলাদেশের এই দুর্নীতি, এই ক্ষমতার অপপ্রয়োগ, এই দখলের রাজনীতি বন্ধ করার জন্য এটা সর্বোৎকৃষ্ট পন্থা। এখন এটা রাজনীতিবিদরা মানবেন কিনা, রাজনৈতিক দলেরা মানবেন কিনা, যে সংস্কার কমিশন এই সরকার করেছে সংবিধানের আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, তারা কি প্রস্তাব দেবে আমি জানি না। আমি সর্বতভাবে মনে করি ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট হ্যাজ ফেইলড ইন বাংলাদেশ, কাজে এটাকে আর ধরে রাখার দরকার নাই। তাহলে এখন আসেন, আমি যদি সংবিধানের এখন যে অংশগুলো আছে যেখানে বলা হয়েছে সংবিধানের একটা বিরাট অংশ অপরিবর্তনীয়, এটা বদলাতে হবে, তাই তো? আমাকে এই যে ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং 7th অ্যামেন্ডমেন্ট যে ক্যান্সেল হয়েছে, এটার একটা প্রক্রিয়া বের করতে হবে। জিয়াউর রহমান সাহেবের যে সংবিধান করেছিলেন 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেখানে বলা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের জনগণের 90% মানুষ মুসলমান, তো আমার 90% মুসলমানদের যে কালচার, যে ধর্মীয় বিশ্বাস, তার প্রতিফলন যদি সংবিধানে না থাকে তাহলে এটা কিসের সংবিধান? আপনি তো মেজরিটির জন্য করছেন, এবং মেজরিটি মানে 90% মেজরিটি। তো আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা আমার সংবিধানে যদি না থাকে তাহলে এই সংবিধান তো আমার না, আমার হলো না, মুসলমানদের তো এই সংবিধান হতে পারে না। তাহলে ওটা ফিরিয়ে আনতে হবে। তারপরে এই যে অনন্তকাল প্রধানমন্ত্রী ক্ষমতাসীন থাকবেন, এটা বাতিল করতে হবে। তারপরে হচ্ছে যে এই যে 600 জন এমপি থাকবেন, এটা বাতিল করতে হবে। তাহলে আর সংবিধানে থাকলো কি? এত কিছু চেঞ্জ করার পরে এখন যে আমি এটাকে গার্বেজ বলি, বুঝলেন? কথাটা হয়তো শুনতে খারাপ, আমি বর্তমান সংবিধানকে হাসিনার গার্বেজ বলি। তো এই হাসিনার গার্বেজের আর থাকবেটা কি? তাহলে যদি কিছুই না থাকে হাসিনার গার্বেজের, তাহলে নতুন সংবিধান হতে বাধা কোথায়? এটা কেন আমাদের মধ্যে এখনো দ্বিধা, আমি এটা বুঝতে পারছি না। কারণ যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুন না কেন আগামী নির্বাচনের পরে, তারা নিশ্চয়ই আমি যে প্রস্তাবগুলো করলাম তার মধ্যে প্রেসিডেন্সিয়াল ফর্ম তারা করবেন কিনা আমি জানি না, কিন্তু বাকিগুলো তো তাদের নিজেদের বাঁচবার জন্যই করতে হবে। বাকি যেগুলো বললাম, এই যে অপরিবর্তনীয়, এটা বাদ দিতে হবে, 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, 16th অ্যামেন্ডমেন্ট, এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত তাদের যেতে হবে। তাহলে এত বিরাট একটা অংশ আবার তাদেরকে সংশোধনী আনতে হবে। তো তাহলে কি এই সংবিধান খালি সংশোধনী আর সংশোধনী আর সংশোধনী আনএন্ডিং? এর তো কোনো অর্থ হতে পারে না। কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলগুলোর বাস্তবতা উপলব্ধি করা উচিত, এবং উপলব্ধি করে এই হাসিনার গার্বেজকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আপনারা বিশেষ করে মহসিন রশিদ সাহেব বলেছেন যে প্রথমেই ভুল হয়েছে একটা বিপ্লবী সরকার গঠন না করে। এটা তো আমি প্রথম দিন থেকেই বলে আসছি। এটা যেদিন সরকার গঠিত হয়েছে তার আগে থেকে আমি বলে আসছি। 5 তারিখে এই সরকার মানে হাসিনার পালিয়ে গেছে 5 তারিখে, তারপরেই আমি টকশো করেছি কনক সরোয়ারের সাথে, এবং ওই টকশোতে আমি বলেছি এটা বিপ্লবী সরকার হওয়া উচিত। কিন্তু 8 তারিখে যখন সরকার হয়েছে, এটা বিপ্লবী সরকার হয় নাই। চুপ্পুর মতো একটা করাপ্ট, একটা ইমোরাল পার্সনের কাছ থেকে তারা কি বলে শপথ গ্রহণ নিয়েছেন। এখন ভুল করে ফেলেছেন, এবং এই ভুলের জন্য আপনি তো কাউকে একা দায়িত্ব দিতে পারছেন না। এই ভুলের সিদ্ধান্তে তো সবগুলো রাজনৈতিক দল আছে, এই ভুলের সিদ্ধান্তে তো আর্মিও আছে, এই ভুলের সিদ্ধান্তে ছাত্র নেতারা আছে যারা বিপ্লব করেছে। তো সবাই মিলে তো ভুল করেছে, কাজে কাউকে আপনি একা দায়ী করতে পারছেন না এই ভুলের জন্য। যেহেতু সবাই মিলে ভুল করেছে, তা আমি ভুল ধরে রাখবো কি কারণে? আমরা তো সবাই মিলেই ভুল করেছি। এটা তো কারো দিকে আঙ্গুল দেখানোর তো কোনো সুযোগ নাই যে ও ভুল করেছে। এই ভুল তো আমরা সবাই করেছি। তো ভুল সংশোধনের সময় তো এখনো আছে। কাজে আমি মনে করি, এবং আমি বারে বারে এটা বলেছি,
যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা, যেখানে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং এই পিরিয়ডের জন্য কোনো প্রধান উপদেষ্টা থাকবে না, তিনি দুটো পদেই থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এর আগে ছিল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একজন ছিল না, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন তো প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি। তো কাজী ইউনূস সাহেব একই ফর্মুলা দিতে পারেন, কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি আসলেই আবার অ্যাডমিনিস্ট্রেশনের ঝামেলা শুরু হয়ে যাবে। একজন চালানো সবচেয়ে ভালো, দুজন আসলেই দেখবেন নানা রকম স্বার্থের কনফ্লিক্ট শুরু হয়ে যাবে। কাজে ইউনূস সাহেবই প্রধান থাকবেন, দুটো পদেই থাকবেন, এবং বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হবে অথবা বিপ্লবী জাতীয় সরকার হবে, যদি সব রাজনৈতিক দলগুলো সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়। আমি মনে করি, আবারও আমি বলছি, পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি মনে করি এটাই সর্বোত্তম সলিউশন বর্তমান সমস্যা থেকে আমাদের করার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র এখনো চলছে, একের পর এক তারা কার্ড খেলছে। মাইনরিটি কার্ড, তো কি বলে ওটাকে, মাঝখানে আরো অনেক রকম কার্ড খেলা হয়েছে, এখন ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, এখন ট্রাম্প কার্ড নিয়ে শুরু হয়েছে। তো একের পর এক কার্ড তো খেলে যাচ্ছে পতিত ফ্যাসিস্ট হাসিনা। তো এই ষড়যন্ত্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। সেই ঐক্যটা কি, বেসিসটা কি? 5ই আগস্ট। 5ই আগস্ট হচ্ছে সেই ঐক্যের বেসিস। তো 5ই আগস্টের বেসিসে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করি এবং এই সংবিধানকে গুড বাই বলে ফেলি এবং আগামী সংবিধান রচনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেই, তাহলে আমি মনে করি জাতি অনেক বিপদ থেকে রক্ষা পাবে। এবং আমি জানি না ডক্টর রিয়াজ কি, আলী রিয়াজ তার কমিটি কি প্রস্তাব দেবেন, তবে আমি আমার তরফ থেকে বলছি, আপনারাও সবাই আমার সাথে একমত কিনা আমি তাও জানি না, এই মঞ্চে যারা বসে আছেন তারা একমত কিনা আমি তাও জানি না, তবে আমি মনে করি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়াই উইথ চেক অ্যান্ড ব্যালেন্স উইথ ইলেক্টেড পার্লামেন্ট সর্বোৎকৃষ্ট সলিউশন আমাদের সমস্যার জন্য।